রায়মোহন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালোই আছো। করোনা চলাকালীন সময় নিয়ম মাফিক সামাজিক দূরত্ব বজায় রেখে আশা করি তোমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলে তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি অষ্টম শ্রেণীর দুলাল কুমার মল্লিক, সিনিয়র শিক্ষক, রায়মোহন মাধ্যমিক বিদ্যালয়। শ্রেণীর পাঠদান আমি করব। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান, অধ্যায় 4, অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধি। এই পর্যায়ে আমরা একটু পূর্বের কথা মনে করি। যেমন প্রাকৃতিক নিয়মে জীব বংশবৃদ্ধি করতে চায়, এই মর্মে উদ্ভিদেরও বংশবৃদ্ধির তাগিদ রয়েছে। এজন্য একটি উপায় হচ্ছে প্রজনন প্রক্রিয়া। তাহলে আমাদের আজকের পাঠ উদ্ভিদের বংশবৃদ্ধি। প্রথমে আমরা প্রজনন সম্পর্কে একটু আলোচনা করি। আগে বলি প্রজনন কাকে বলে। প্রজনন যে জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রতিরূপ বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন প্রক্রিয়া বলে। অর্থাৎ একটা উদ্ভিদ সে সব দিন বেঁচে থাকে না, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার অনুরূপ কিছু প্রকৃতিকে রেখে যায়। সেটা যে প্রক্রিয়ায় রেখে যায় সেটাই হচ্ছে প্রজনন। এই প্রজনন দুই প্রকার আছে। একটা হচ্ছে অযৌন। প্রথমে আমরা অযৌন জনন সম্পর্কে আলোচনা করি। অযৌন জনন হচ্ছে দুটি ভিন্ন ধর্মী জননকোষে মিলন ছাড়াই যে প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে অযৌন জনন। এই অযৌন জনন আবার দুই প্রকার আছে। একটা হচ্ছে স্পোর গঠন আর একটা অঙ্গজ জনন। স্পোর গঠনটা কি সেটা আমরা একটু জানি। প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর গঠনের মাধ্যমে বংশ রক্ষার প্রবণতা দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে স্পোরবাহী অঙ্গ সৃষ্টি করে, এটাই হচ্ছে স্পোর গঠন। এরপর আছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন হচ্ছে কোনো ধরনের জননকোষ সৃষ্টি না করে দেহের খণ্ডিত অংশ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। অঙ্গজ বলতে আমরা সাধারণত বুঝি মানুষের যেমন হাত আছে, পা আছে, উদ্ভিদের আছে ডাল পালা, এগুলো হচ্ছে তার অঙ্গ। এর থেকেই যে জনন প্রক্রিয়া হয় সেটাই হচ্ছে অঙ্গজ জনন। প্রাকৃতিক নিয়মে এ ধরনের জনন ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। এই প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন রকমের আছে। যেমন দেহের খণ্ডায়ন। একটা আছে দেহের খণ্ডায়ন। দেহের খণ্ডায়নটা কি? আমরা যখন কোনো উদ্ভিদের দেহের কোনো অংশ, তার কোনো অংশ দিয়ে যখন অনুরূপ উদ্ভিদের সৃষ্টি করা হয় সেটাই হচ্ছে অঙ্গ দেহের খণ্ডায়ন। এই খণ্ডায়ন এর উদাহরণ বলতে পারে স্পাইরোগাইরা, মিউকার, এগুলোই হচ্ছে খণ্ডায়ন, দেহের খণ্ডায়ন মাধ্যমে অঙ্গজ জনন। এরপর আছে মূলের মাধ্যমে। অনেক উদ্ভিদ আছে যেগুলা মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়, সেটাই হচ্ছে মূলের মাধ্যমে। যেমন পটল, সেগুন, এগুলো তাদের মূলের থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়ে থাকে। এরপর হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এই রূপান্তরিত কাণ্ডটা কি? কাণ্ড যখন ভিন্ন রূপ ধারণ করে, ভিন্ন রূপের মাধ্যমে
জননক্রিয়া সৃষ্টি করে, সেটাই হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে অঙ্গ জনন। টিউবার, টিউবার বলতে এমন উদ্ভিদের এমন কিছু অংশ যা দেহের বিভিন্ন, তার মূলের বিভিন্ন অংশ স্ফীত হয়ে সেখানে নতুন পাতা, চোখের মতো কিছু অংশ দেখা যায়, সেখান থেকে নতুন পাতা সৃষ্টি হয়। এগুলো হচ্ছে টিউবার। যেমন আলু, আলু আমরা দেখেছি তার বিভিন্ন অংশে ছোটো ছোটো চোখের মতো দেখা যায়, ওর থেকেই তারা নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। একটা আছে রাইজম। রাইজমটা কি? রাইজম হচ্ছে ভূমির সমান্তরাল অবস্থা থাকে, এদের স্বল্প পত্র থাকে, কক্ষ মুকুল থাকে। এগুলো হচ্ছে যেমন আদা, এটাই হচ্ছে রাইজম। আর এক রকমের উদ্ভিদ আছে, আর এক রকমের আছে তৈরি, সেটা হচ্ছে কন্দ বলা। অর্থাৎ এর দেহে কতগুলো পর্বসন্ধি, ক্ষুদ্র ক্ষুদ্র পর্বসন্ধি থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র পর্বসন্ধি থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, যেমন পেঁয়াজ, রসুন, এগুলো। স্টোলন, স্টোলন বলতে বোঝাবে কিছু উদ্ভিদ ভূমিতে তার একটা অংশ বৃদ্ধি করে সেই অংশের থেকে আবার নতুন অনুরূপ উদ্ভিদ সৃষ্টি হয়। যেমন কচু, কচুর ক্ষেত্রে আমরা দেখেছি কচুর লতি, যেগুলো আমরা সবাই চিনি। এই কচুর লতি তার কচু থেকে একটা অংশ বৃদ্ধি পেয়ে কিছু দূর লম্বা হয়ে যাচ্ছে, তারপরে সেখানে নতুন করে অনুরূপ একটা কচু গাছ সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে স্টোলন। পুদিনা একই রকম। এরপর আছে আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে অফসেট। অফসেট বলতে আমরা যেটা বোঝাবো সেটা যেমন পানিতে ভাসমান কিছু উদ্ভিদ যা তার দেহে থেকে একটা অংশ পানিতে ভাসমান অবস্থায় নতুন আর একটা ভাসমান অবস্থায় লতির আকারে সৃষ্টি হয় এবং সেখান থেকে অনুরূপ আর একটা উদ্ভিদ সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পর আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাঝের যে সংযোজন যে অংশটা, এই অংশটা বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ সে তখন নতুন সম্পূর্ণ একটা ভাসমান উদ্ভিদে পরিণত হয়। যেমন কচুরি পানা, টোপা পানা, এমনই পর্বের উদাহরণ। আরেকটা পর্যায়ে আছে সেটা হচ্ছে বুলবুলি, বুলবিল। বুলবিলটা হচ্ছে কেমন, কিছু উদ্ভিদ লতার আকারে সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে তার অংশে, উদ্ভিদের দেহ অংশে স্ফীত হয়ে সেখানে নতুন কিছু কন্দ আকার সৃষ্টি হয়। হওয়ার পরে ওইগুলো থেকে আমরা নতুন করে অনুরূপ উদ্ভিদ জন্মাতে পারি। যেমন চুপড়ি আলু। এই গেল আমাদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গ জননের বিভিন্ন উপায়। এবার দেখা যাক অন্য আরেকটা উপায় উদ্ভিদের জনন ক্রিয়া হয়, অঙ্গ জনন কীভাবে হয়। পাতার মাধ্যমে উদ্ভিদের অঙ্গ জননটা কীভাবে হবে। একটা পাতা, গাছের পাতা যখন মাটিতে পড়ে, এমন কিছু উদ্ভিদ আছে যার পাতা মাটিতে পড়ার পরে ওই পাতার বিভিন্ন অংশ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। যেমন পাথরকুচি, এটা হচ্ছে পাতার মাধ্যমে তার প্রাকৃতিক। আমরা দেখি তোমরা কতটুকু কি শিখলে সেটা আমরা একটু দেখি। প্রাকৃতিক অঙ্গজনন কীভাবে হতে পারে, এক এক করে তোমরা এটা খাতায় লিখে আমাকে দেখাও, বা তোমরা এটা বইয়ের সাথে মিলিয়ে দেখো। আগামীতে এই পর্যায়ে একটু বাড়ির কাজ দিচ্ছি। কৃত্রিম অঙ্গ জনন সম্পর্কে যা জানো লিখো। কৃত্রিম অঙ্গ জনন সম্পর্কে যা জানো লিখো। তাহলে আরেকটু যাচাই করে দেখি আমরা কি পেলাম।
আমরা সাধারণত আরেকটু স্মরণ করার চেষ্টা করো উদ্ভিদের অঙ্গ জনন। এই অঙ্গ জনন আমরা কিভাবে পাইছি এটা একটু আরেকটু মনে করার চেষ্টা করি। প্রথমে বলেছিলাম দেহের খণ্ডায়ন। দেহের খণ্ডায়ন কীভাবে, দেহের বিভিন্ন অংশ বিভিন্নভাবে বিভিন্ন অংশ। তোমাদের দেখো, তোমাদের বাড়ির চারিপাশে এমন অনেক উদ্ভিদ আছে যাদের ডালপালা থেকে নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, এগুলো দেহের খণ্ডায়নের একটা অংশ। তারপর মূলের মাধ্যমে আমরা কিছু নতুন উদ্ভিদ সৃষ্টি করেছি। যেমন কোনো একটা উদ্ভিদের কোনো একটা মূল, কোনো একটা অংশ, এগুলোর বিভিন্ন অংশ থেকে নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। যেমন পটল, সেগুন, এগুলো থেকে আমরা দেখতে পাই যে এই উদ্ভিদগুলো মূলের থেকে নতুন করে উদ্ভিদ সৃষ্টি হয়। আরও কিছু উদ্ভিদ আছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। কীভাবে হয়েছে? কাণ্ডের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এক আছে টিউবার, রাইজোম। টিউবারটা হচ্ছে তোমার উদ্ভিদের একটা মূলের একটা অংশ, যা বিভিন্ন অংশ থেকে ছোট ছোট চোখের আকারে কিছু অংশ দেখা যায়, যার থেকে নতুন নতুন উদ্ভিদ তার থেকে তৈরি হয়, সৃষ্টি হয়। যেমন আলুকে আমরা দেখেছি, আমরা যেটাকে সহজভাবে বলি আলুর চোখ। এই চোখই হচ্ছে তার একটা বিভিন্ন অংশ, যেখান থেকে এইটাকে মাটিতে যখন আমরা রোপণ করি তখন এর থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটা আমরা সাধারণত টিউবার জাতীয় বলবো। রাইজম বলতে আমরা যেটাকে বুঝাবো, উদ্ভিদের মধ্যে মাটিতে সমান্তরাল অবস্থায় থাকে, আর এতে কিছু স্বল্পপত্র থাকে, যেমন ছোট ছোট পাতার মতো, যেখানে পাতার মতো থাকে সেখান থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হতে পারে। এ যেমন আদা, এমনই এক প্রকার উদ্ভিদ আদা। আর হতে পারে কন্দ, যেটার কথা বলেছিলাম কন্দতে দেখা যায় সেখানে পর্বসন্ধি থাকে, একাধিক পর্বসন্ধি থাকে। সে পর্বসন্ধি থেকে ছোট ছোট নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। যেমন পেঁয়াজ, রসুন। পেঁয়াজে দেখেছি একসঙ্গে অনেকগুলো ছোট ছোট অংশ থাকে, এর প্রত্যেকটাই এক একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম দিয়ে থাকে। একটা রসুন একসঙ্গে অনেকগুলো অংশ থাকে, এগুলোই হচ্ছে তোমার কন্দ। এই প্রত্যেকটা অংশ থেকে নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। আরও দেখেছি, যেটা আমাদের চোখের সামনে সবসময় আসে, সেটাকে আমরা বলবো স্টোলন। স্টোলনটা হচ্ছে কি, উদ্ভিদের একটা অংশ কিছুটা ভিন্ন আকারে বর্ধিত হয়, যেমন কচু গাছের থেকে একটা অংশ বর্ধিত হয়, লতি আকারে বর্ধিত হয়ে বেশ কিছুটা দীর্ঘ হওয়ার পরে সেখানে তার শীর্ষে আবার নতুন আর একটা ছোট গাছের তৈরি হয়, সৃষ্টি হয়। সেখান থেকে ওইটাই আস্তে আস্তে নতুন উদ্ভিদের সম্পূর্ণ একটা নতুন কচু সৃষ্টি হয়। এটাই হচ্ছে তোমার স্টোলন। এরকম আর একটা উদ্ভিদ আছে পুদিনা তো একইভাবে। এভাবে আছে বুলবিল একটা গাছের, তার একটা অংশ স্ফীত হয়ে সেটা সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকে একটা কন্দের সৃষ্টি করে, তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। যেমন চুকরিয়াল। আর একটা বলেছি পাতার মাধ্যমে, যে পাতা থেকে বিভিন্ন অংশ থেকে তার নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, সেটা পাতার মাধ্যমে প্রজনন গেল, যেটাকে বলা হয় পাথরকুচি। এরকমই একটা উদ্ভিদের অংশ। যাক, তাহলে আমি মূল্যায়ন সম্পর্কে তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রাকৃতিক অঙ্গজনন কীভাবে হতে পারে, এইটা তোমরা একটু খাতায় লিখে নিজেরা চর্চা করো।
বাড়ির কাজ দিয়েছি কৃত্রিম অঙ্গ জনন সম্পর্কে যা জানো তোমরা লিখো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের পাঠ শেষ করছি। ধন্যবাদ।